ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান, কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণটা তো করেছিল ইউনূস সরকার। মেনলি চাইছিলেন তখন তারা কি, যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে দিবে, মানে দলটাকে নিষিদ্ধ করবে। তারপরে যখন একটা চাপ আসলো বিএনপির তরফ থেকে, বলা হইলো যে না, আমরা এগুলার পক্ষপাতী না, এইটা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকরণ। তখন তিনি একটা মধ্যপন্থা বাইছে নিলেন, যেটা কি, দলও নিষিদ্ধ করলাম না, তখন একটা ইস্যু বানাইলো যে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে, স্থগিত থাকবে। এটা কিন্তু টু সাম এক্সটেন্ট রাজনৈতিক দল নিষিদ্ধ করারই সামিল, কারণ আপনি কাজ করতে না পারলে দল রেখে কি হবে। তখন কিন্তু বিএনপি এইগুলার বিরোধিতা করছে। এখন আপনি যদি বিএনপি নিজে গণতান্ত্রিক দল দাবি করে, নিঃসন্দেহে গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকার, তো গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক সরকারের কাছ থেকে সেদিনের যে বক্তব্য, তার সাথে এটা যায় না। আপনাকে এটা বীর দর্পে বাতিল করা উচিত ছিল, কারণ আপনি অনেক মারাত্মক সেন্সিটিভ অনেক অধ্যাদেশ, যেগুলো রাষ্ট্রের জন্য প্রয়োজন, গণতন্ত্রকে ধরে রাখার জন্য প্রয়োজন, রাষ্ট্রের সার্বভৌমত্বের ভিত ধরে রাখার জন্য প্রয়োজন, সেই বিচার বিভাগ, বিচারক নিয়োগ করার যে স্বাধীন কমিশন, সেই অধ্যাদেশটা আপনি বাতিল করে দিয়েছেন। সেটা ছিল খুব জরুরি। রাজনৈতিক দল তো আপনি গণতান্ত্রিক দল হিসেবে অ্যালাউ করতে পারেন। ক্ষমতার বাইরে যখন আপনি থাকেন, তখন আমরা সবাই কিন্তু মারাত্মকভাবে গণতন্ত্রের প্রতি বিশ্বাসী হই, মারাত্মকভাবে স্বাধীনতার বিচার বিভাগের স্বাধীনতা আমরা ক্লেম করি। আরও ইন্টারেস্টিং বিষয়টা দেখেন, এটা মনে হয় যে খুব বন্ধ করার জন্য বন্ধ করছে না কোনো রাজনৈতিক কারণ। রুহুল কবির রিজভী সাহেব একটা স্টেটমেন্ট দিয়েছেন, আপনাদের বোধহয় জানা আছে, যে পাবলিক সেন্টিমেন্ট যদি এই অধ্যাদেশটাকে কার্যকর না করে, তাহলে একটা সেন্টিমেন্ট তৈরি হবে, যে এই সেন্টিমেন্ট তাদের বিরুদ্ধে যাবে। তার মানে সেন্টিমেন্ট একটা ফ্যাক্টর, সেন্টিমেন্ট রিলেটস টু ইমোশন। তা আপনি যদি ক্ষমতায় যাওয়ার পর আপনি সেন্টিমেন্টকে চিন্তা করে একটা গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেন, যৌক্তিক অযৌক্তিক বিতর্কে আমি যাচ্ছি না, আপনারা তো এটার পক্ষে ছিলেন না, এখন যাচ্ছেন, তাহলে সেন্টিমেন্টকে গুরুত্ব দিয়ে। তাইলে যদি বলেন সংস্কার, জুলাই সনদ, সেটাও তো একটা সেন্টিমেন্ট। সেটার বেলায় তো আপনারা আবার বলছেন কি, যে দেশ তো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। তো রাষ্ট্র আবেগ দিয়ে না চললে ওখানে এই স্টেটমেন্টটা আসলো কেন? কাজে এগুলো খুব কোশ্চেন মার্ক। আর আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না, জামাত করি না, কোন দল করি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হইল আপনি তো সেই জায়গাটাই বহাল রাখলেন, যেই কথাটা মাহবুব কামাল ভাই বললো, যেটা আরও কঠিন করলেন, যে এখন তার নামে স্লোগান দিলেও গ্রেপ্তার করবেন, স্লোগান দিলে গ্রেপ্তার করবেন। আপনি সেন্টিমেন্ট দমাইতে চাচ্ছেন, এ তো দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। কারণ শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। শক্তি কিন্তু একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে যায়, রূপান্তর হয়, বিজ্ঞান বলে। আপনি পৃথিবীর কোনো শক্তি কিন্তু ড্যামেজ হয় না। আপনি একটা শক্তি এখান থেকে দাবায় দিলেন, কিন্তু সেই শক্তিটা রূপান্তরিত আরেক ফর্মে সে বের হয়ে যাবে। সুতরাং সেই হিসাব যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে রাজনৈতিক আদর্শ বলতে কিছু আছে কিনা আমার জানা নাই। কারণ আমি একটা কথা বলি, সম্প্রতি গুম অধ্যাদেশ, যেটা গুম কমিশন অধ্যাদেশ, সেটাকেও কিন্তু বাতিল করা হয়েছে। আচ্ছা, গুমের শিকার সবচেয়ে বেশি বিএনপি, ধান খেতে ঘুমাইছে, বহু লোক ঘর ছাড়া হয়েছে। আচ্ছা, জামাতের লোকও গুম হয়েছে। আচ্ছা, এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ, পাইপ ভালো তো লাইফ ভালো। তো আপনি যখন গুমের শিকার, সেই গুম কমিশন অধ্যাদেশটাকে আপনি বাতিল করবেন কেমনি? এখন আপনি বলতেছেন যে রাষ্ট্রদ্রোহিতার সামিল কোনো অপরাধ করলে, অথবা কেউ যদি রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে আটক রাখা যাবে। তাহলে তো শেখ হাসিনা যদি বলে যে আমি তো ওই কারণেই আটক রাখছি সব, আপনি তো এটা বৈধতা দিতেছেন যে আমি যাদেরকে আটক করছি, আমি কামালকে আটক করছিলাম, আমি পাপিয়ারে আটক করছিলাম, আমি রাজ্জাকিরে আটক করছিলাম, কি দিয়ে? ওই কারণে। এই গুম অধ্যাদেশ আরও ট্র্যাজেডি। আমি খুব ইম্পার্শিয়াল ভাই, আমার কাছে যেমন ধরেন আমি স্বামী হারাইছি, আমার বউ হারাইছি, এই ব্যথাটা তো আমার থেকে বেশি কেউ বুঝবে না। তা আপনি মনে করেন যে ইলিয়াস হোসেন না, ইলিয়াস আলী গুম হইল, তার ওয়াইফ কিন্তু পার্লামেন্টে মেম্বার, ঠিক আছে? ইলিয়াস আলীকে স্বামী হারানোর ব্যথাটা ওনার চেয়ে তো বেশি কেউ বুঝবে না। তাই গুম কমিশন অধ্যাদেশটা যখন পাশ হইল, শি ওয়াজ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড ইট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই হার অলসো। তাহলে কোথায় আছি আমরা? উনি পার্লামেন্টে বসে হাদির বিচার চান,
কিন্তু তার স্বামীর হত্যার তো বিচার চান নাই। আমি সিম্বলিক, যদি আজকে কথার কথা একটা পদ তো এমপি, আচ্ছা 213টা সিট পাইছে বিএনপি, পৃথিবীর কাউরে তার আর দরকার নাই। আর এই 2/3 মেজরিটির পর কারো ওপিনিয়ন দরকার নাই, কিচ্ছু দরকার নাই। ব্যক্তি সে যদি কইতো যে না আমি যেহেতু গুম কমিশন অধ্যাদেশ বাতিল হয়ে গেছে আমি চলে গেলাম বের হইয়া, এটা কিন্তু একটা প্রতীক হইতো। কই না, হি জাস্ট সি সাইলেন্ট। এখন আপনি যে আমাকে বলেন প্রচণ্ড ব্যথা নিয়ে আসি, বাট ইন অ্যাকশন তো আমি দেখি না। কাজে আপনি জুলাই সেন্টিমেন্টের কথা যে বলেন, আলটিমেটলি হোয়েন ইউ আর বেনিফিটেড মানুষ তখন ভুলে যায়। আপনি দেখেন জামাতের যারা দণ্ডপ্রাপ্ত হয়েছিল ওই যে কি জানি আইসিটি কোর্টে, ওই যে মানবতা বিরোধী অপরাধে, হ্যাঁ আচ্ছা, তাদের ছেলে কোনটা ফেল করছে? তাদের ছেলে যারা যারা দাঁড়াইছে ফেল করছে কে? তারা কি এত পপুলার যে তাদেরকে তারা পাশ কি পপুলারিটি দিয়ে হয়ে গেছে? যদি তাই হয় তাহলে তো সামনে আমরা ইসলামী ফোর্সের উত্থান আরও দেখব, নাকি ইঞ্জিনিয়ারিং। এরা এত পপুলার। না আরমান পাশ করছে, আপনি দেলোয়ার হোসেন সাইদের ছেলে পাশ করছে, মতিউর রহমান নিজামীর ছেলে পাশ করছে, আপনি বিষয়গুলো মাথায় রাখতে হবে। সালাউদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম চৌধুরী পাশ করছে, ফেল নাই তো কেউ। কিন্তু তারাই তো আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ অভিযোগ তুলছে। আপনি কথাটা আমি বলতে চাই আমি কি বলতে চাচ্ছি, তারা কি খুব পপুলার? আবার যদি জানেন ইঞ্জিনিয়ারিং, যে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কাদের কথা বলবেন? ইঞ্জিনিয়ারিং কি এনসিপি করছে? ইঞ্জিনিয়ারিং জামাত করছে? বা ইঞ্জিনিয়ারিং কি বিএনপি করছে? আপনি কোনটা বলতে পারবেন? এখন যদি বলেন ইঞ্জিনিয়ারিং জামাত করছে বা ইঞ্জিনিয়ারিং এনসিপি করছে, তো এনসিপি যদি ইঞ্জিনিয়ারিং করতেই পারে তাই 6টা সিট নিবে কেন? ইঞ্জিনিয়ারিং যদি জামাত করতেই পারে 68টা সিট নিবে কেন? 200টা নেয় নাই কেন? এগুলো তো অন্য প্রশ্ন, সেই বিতর্কে আমি যাচ্ছি না। আমি সেন্টিমেন্টের কথা বলছি। আওয়ামী লীগ এমন একটা জায়গায় আছে, আওয়ামী লীগের পক্ষে 3টা জিনিস খুব মারাত্মকভাবে কাজ করে। একটা হলো মিডিয়া, আর একটা হইলো প্রশাসন, আর একটা হইলো বিজনেস অলিগার যাদেরকে বলি। ইনফ্যাক্ট বাংলাদেশের রাজনীতি এই 3টা সেক্টরই মেইনটেইন করে। এখন এই জায়গাটায় বিএনপি আছে। আপনি দেখেন মিডিয়া বিএনপির পক্ষে আছে, প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, বিজনেস অলিগার তারাও তাদের পক্ষে আছে। প্রশ্ন হচ্ছে এরাই ফ্যাক্টর ক্ষমতায় রাখা না রাখা। আপনি জানেন মিডিয়া এমন একটা জিনিস, একটা মানুষকে সোজা করে দাঁড়া করাই রাখতে পারেন, আবার শোয়াইয়াও দিতে পারেন। মিডিয়া ইজ সাচ এ থিং। সুতরাং এই মিডিয়া আজকে যে কারণে তাদের পক্ষে, অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে মিডিয়াগুলো গত 15 বছর যে কারণে ছিল, সেই জায়গাটা যদি কেউ অকুপাই করতে পারে তাহলে মিডিয়া, প্রশাসন, বিজনেস অলিগার তাদের পক্ষে থাকবে। আর যদি না পারে, কোনো কারণে যদি এই 3টে সেক্টর ছুটে যায়, তখন এই যে আওয়ামী লীগ আজকে দ্বারা শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার করলেন, 5 দিন পরে জামিন পাইল, দে উইল কিপ সাইলেন্ট। সময়ের ব্যবধানে তারা দেখা যাবে আবার, এখনই না কালকে পরশু না। আমাদের এইখানে ইউনূস সাহেব কি করছেন না করে কিন্তু আমরা জানি। ইউনূস সাহেব সারা পৃথিবীর লোকরে বোকা বানাইতে পারলেও বাংলাদেশের জনগণরে সে বোকা বানাইতে পারে না। বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে, বিদেশে ফর্মুলা চলবে না। তারা 2001 সালে পুটুম করে এসে বিএনপির সাথে 2টো মন্ত্রিত্ব নিয়ে নিল, আবার 2008 সালে পাল্টি খেলো। আমরা 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই 3টা মাস দেশের ভিতরে বিব্রতকর পরিস্থিতিতে থাকে। যে পর্যায়ে দেশটাকে রাইখে গেছিল শেখ হাসিনা, সেখান থেকে একেবারে যেখানে যাওয়ার কথা সেই জায়গাটা থেকে কিন্তু অর্থনীতিকে ধরে রেখেছেন। গুণ দোষ সবারই থাকবে, কিন্তু যে কথাটা একটু বলি, আপনি যে বলতেছেন যে অর্থনীতি যে জায়গায় দলের সাথে মুখ দেখা দেখি হয়েছে, আপনি যে বলতেছেন যে জায়গায় যাওয়ার কথা, শেখ হাসিনার পতনের 2.5 বছর আগে থেকে আমরা শুনতেছিলাম যে দেশটা শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। 2.5 বছর যাবত হয়েছে শ্রীলঙ্কা। জায়গাটাই বলি। তো এখন একটা বিষয় যেটা ভাই বললো, কামাল ভাই, যে জাপানে গিয়ে দেখছে যে টিকিট কাইটা ইউনূসের বক্তৃতা শোনে, এবং সেটার মেইন কারণ হলো যারা নোবেল লরিয়েট তাদের বক্তব্য, তাদেরকে নাকি তারা খুব সম্মান করে। প্রশ্ন হচ্ছে যে ইউনূস সাহেব, তার সম্পর্কে যথেষ্ট কথা, উনি এনজিও সরকার, উনি দেশটাকে ধ্বংস করছেন, নিজের স্বার্থটা নিজে দেখছেন, অনেক লাইসেন্স নিছেন, আবার নোবেলটা যে আনছেন সেটাও সে খুব কৌশল করে আনছেন। মানে ইউনূস সাহেব সারা পৃথিবীর লোকরে বোকা বানাইতে পারলেও বাংলাদেশের জনগণরে সে বোকা বানাইতে পারে নাই, যার জন্য তাকে এই সে ক্ষমতায় থাকাকালীন 250 দাবি দেওয়া ফেস কইরা শেষ পর্যন্ত নির্বাচন একটা দিয়ে চলে যাইতে সে বাধ্য হয়েছে অনেকটা। কেউ কেউ বলে সে লম্বা সময় ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু আমি ইন অ্যাকশন দেখছি। প্রথম বিএনপি নির্বাচন চাইলেও 7ই আগস্ট 2024-এ 3 মাসের মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা বিএনপির লোকই তাকে বলল ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন চাই। তার পরের দফা 13 জন লন্ডন যাওয়ার পর এসে ডেট দিলেন ফেব্রুয়ারিতে 2026-এ নির্বাচন।
নির্বাচন। আলটিমেটলি 3টা ডেটই বিএনপির দেয়া, এই কারণে যে ফেব্রুয়ারি নির্বাচনের ডেট সম্পর্কে এলজিআরডি মিনিস্টারের প্রতিমন্ত্রী উনি পার্লামেন্টে দাঁড়ায় বলছে আমাদের যে ক্যাপ্টেন আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার সাথে দেখা করে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের তারিখ নিয়ে আসছেন ইউনূস। তাহলে এই নির্বাচনের ডেট ফাইনালি ফেব্রুয়ারি মাসে যেটা দিছে সেটা হলো বিএনপির দলীয় প্রধান দিছে ওই প্রতিমন্ত্রীর ভাষায়, আর 3টা ডেট যে পিছাইলো সেটা বিএনপি পিছিয়েছে। কারণ দিয়ে ইউনূস সাহেব বহু আগেই বলছিল অল্প সংখ্যাস্কেলে ডিসেম্বর 25-এ চলে যাব, বেশি হইলে জুন 26-এর মধ্যে চলে যাব, তাই উনি করেছেন। আরেকটা বিষয় নিয়ে আমাদের যোগ্যতার মাপকাঠি, আমিনুল ইসলাম বুলবুলরে আমরা ডেকে এনে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডেকে এনে তাকে বানানো হইলো বিসিবির চেয়ারম্যান, তারপরে তখন তাকে নিয়োগ দেওয়া হইলো, তারপর কিন্তু আবার একটা নির্বাচন হইলো, নির্বাচনে সে আবার নির্বাচিত হইল। কিন্তু এই যে সরকার আসার পরে সে চলে গেল কেন? সে অযোগ্য, তার দুর্নীতির খতিয়ান বেরোচ্ছে। কিন্তু এখানে আসার আগে সে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সে একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন এবং হিউজ হ্যান্ডসাম স্যালারি পাইতেন। আবার বিসিবির থেকে আউট হওয়ার পর উনি কিন্তু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এখন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। তার মানে আমাদের সাথে কেউ টাউটারি করতে পারে না এবং তারা বিদেশে খুব ভালো পারফরমেন্স দেখাইতে পারে। এখন সঠিক কি বিদেশিরা না আমরা, এটা সময়ের ব্যাপার। এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো তো লাইফ ভালো। বাংলাদেশকে নিয়ে রাজনীতি করতে হবে, বিদেশি ফর্মুলা চলবে না। আর বাংলাদেশিরা কেউ বিদেশি ফর্মুলার ভিতরে ঢুকে নিজে ফর্মুলেটেড হয়ে গেলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যে সে তার স্বকীয়তা এবং আসলে যে স্বচ্ছতা সততা সব কিছু দিয়ে চালাকির আশ্রয় নিয়ে যদি সেখানে পাতায় পাতায় চলতে থাকে, যার যার ব্যক্তিগত অভিরুচি। তবে এইখানে আমি বলবো দুটা কথা আমাকে বলতেই হবে, যে বিএনপিকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিচ্ছে, বিএনপি কী করছে? বিএনপি বেসিক্যালি বের করার রাজনীতিটা করে না। এই যে নির্বাচনের তারিখ নিয়ে ভাই যেটা বললেন, আমি তারিখ দিয়ে দিলেই তো হবে না, আমার জামাতকেও তো বুঝ দিতে হবে। এখানে ইউনূস সাহেব একটা মধ্যস্থতাকারী, জামাতের অ্যাটিটিউড, জামাতের সাথে বসে উনি বুঝছেন যে আসলে তারা কি চান। ডিসেম্বরে জামাত ইসলাম কোনোদিন নির্বাচন নিতে চায় না, কারণ 16 ডিসেম্বর বিজয়ের মাস, ওনারা 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ, এই 3টা মাস দেশের ভিতরে বিব্রতকর পরিস্থিতিতে থাকে। স্বাভাবিক কারণে মার্চ বাদ দিয়ে যখন খুশি তখন হোক, এই টাইপের অ্যাটিটিউড। তো একটা নির্বাচনে আমি একটা দিন দিয়ে দিলাম আর সেটাই কার্যকর হয়ে গেলো তা না। এইটা ইউনূস সাহেব, এনসিপি, জামাত দুজনকে নিয়ে বসে তাদের কি সম্ভাব্য তারিখ সেটা নিয়ে জনাব তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে যে বসে মোটামুটি মেনে নিতে পারবে, সবাই একমত হবে, এরকমই একটা তারিখ রমজানের আগে দিয়ে 12 তারিখটা নির্ধারিত হয়েছে। এইটা একবারে বিএনপি পকেটে ঢুকায় ইউনূস সাহেব একটা প্রেসক্রিপশন নিয়ে এসে চালাই দিছে, জামাত মানার মতো না মানছে, এনসিপি স্যাক্রিফাইস করার মতো না করছে, এরকম বিষয়টা কিন্তু না। বিষয়টা হচ্ছে সমঝোতা। আর এলজিআরডি মন্ত্রী যে বক্তব্যটা দিছে, বক্তৃতা সেটা তো দিতেই পারে বিভিন্নভাবে, কিন্তু আপনি আমি দুজনেই যেহেতু লয়ার, আমরা বাস্তব বিষয়টা আপনিও জানেন আমিও জানি, এটা গেল। আর ইউনূস সাহেব তো অর্থনীতি আওয়ামী লীগ তো বাজায় দিয়ে গেছিল, তার চেয়ে বেশি বাজায় দিয়ে গেল ইউনূস সাহেব নিজে। তো বাংলাদেশের নোবেল পুরস্কার প্রাপ্ত একটা ব্যক্তি নিজের ব্যবসা বুঝলো, অথচ বাংলাদেশের অর্থনীতি 12টা বাজালো, আনতে তো কিছু পারলো না, নিজে নিয়ে গেল। এই যে জামাতকে নিষিদ্ধ করছিল, বেসিক্যালি কার্যক্রম কি স্থগিত হয়েছিল ওদের? ইন্টারনালি আওয়ামী লীগের সাথে প্যাকটাপ হয়ে তারা কার্যক্রম অল ওভার বাংলাদেশে চালাইছে। আপনি অপরাধ করবেন, খুনি, আপনার অবশ্যই শাস্তি নিয়ে একটু জানতে চাই যে কিন্তু নিষিদ্ধ। সংসদে যে তর্ক বিতর্ক চলছে, সংসদে যে কথার যে যুদ্ধ চলছে, এমন পরিস্থিতিতে আরেকটি অভ্যুত্থানের হুমকি কেন দিচ্ছে বিরোধী দল? সংসদের যুদ্ধ যদি রাজপথে গড়ায় তাহলে কি হতে পারে? ওরা তো মনে করছে এই অভ্যুত্থানটা জামাত ইসলাম করছে। স্বাভাবিক কারণে তারা তাদের নিজের শক্তির প্রতি আত্মবিশ্বাসী হয়ে উঠছে এবং জামাত ইসলাম বিশৃঙ্খলা করা ছাড়া বাংলাদেশের ইতিহাসে পজিটিভ রাজনীতির একটা দৃষ্টান্ত দেন তো নাই। 86-তে নির্বাচনে গেছে, 88-তে দেখছে যে আন্দোলনে বেগম জায়গায় যাচ্ছে, ফাঁকতালে দৌড়ে চলে এসছে। 90-এর নির্বাচনে 91-কে 2টো মহিলা এমপি নিয়ে সমর্থন করে দিছে। আবার ফাঁকতালে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, গোলাম আজমের নাকি থিওরি দিয়ে ধরেন চলে গেছে আওয়ামী লীগের সাথে, সারা বাংলাদেশে হটকারিতা সৃষ্টি করছে। আমরা 116 সিটের বিরোধী দল সর্বোচ্চ তখন হয়েছি। তারপর তারা 2001 সালে পুটুম করে এসে বিএনপির সাথে 2টো মন্ত্রিত্ব নিয়ে নিল, আবার 2008 সালে পাল্টি খেলো। আমরা দুর্নীতি করে সব দুর্নীতি। এরা পার্লামেন্টে বিশৃঙ্খলা করবে এবং পার্লামেন্টে থাকা অবস্থায় আর বাইরে দেখবেন এরা বিভিন্ন ইস্যুতে তারা হচ্ছে আন্দোলন, মিছিল, মিটিং এগুলো করে বেড়াবে। অলরেডি তারা করছে। কিন্তু আমার কথা হচ্ছে
একটা রাষ্ট্রে একটা সরকারে এরকম ভঙ্গুর অর্থনীতিতে সরকারি দল বিরোধী দল প্রত্যেকেরই অর্থনীতির থেকে সামাজিক দায়িত্বশীল আচরণ অবক্ষয়ের আসলে কি করছে কিনা? থাকে। এখন এই যে আজকে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ, পক্ষই করছে মধ্যপ্রাচ্যের দায়িত্বশীল থেকে আমেরিকার যুদ্ধ, তারেক সাহেব জবাব চাই। এই যুদ্ধ কি আমরা বাঁধিয়েছি যে আমাদেরকে জবাব চাই? কিন্তু তেল যাতে ঠিকমতো আমরা শৃঙ্খলিতভাবে দিতে পারি, বিশৃঙ্খলা না করে, সেইটা আমাদের দায়িত্বশীলতা। সরকারি দল বিরোধী দল, এলিট পার্সন, সামাজিক মানুষ, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসন, সবারই দায়িত্বশীল একটা ভূমিকা পালন করা উচিত। আশা করি